আবির হোসেন চৌধুরী সাহেবের অনেকগুলো আইডেন্টিটি আছে। উনি একজন খুব প্রমিনেন্ট বিজনেসম্যান বাংলাদেশে এবং খুব বনেদি ব্যবসায়ী, বহু বছর থেকে ব্যবসা বাণিজ্য করেন। আওয়ামী লীগের লোকদের ভিতরে যাদের মোটামুটি একটু মানসিক মনুষ্য চরিত্র আছে, এরকম লোক তো কম, তাদের ভিতরে উনি একজন। এবং ওনাকে গ্রেফতারের পরে পার্সোনালি ওটার প্রতিবাদ করেছিলাম যে যে মামলায় গ্রেফতার করা হয়েছে এই মামলাগুলো আসলে সঠিক মামলা না। এরকম তো অনেকের ক্ষেত্রেই সঠিক মামলা না, ইনফ্যাক্ট বেশিরভাগের ক্ষেত্রেই সঠিক মামলা না। করেছি এবং আমি একইভাবে করেছি দীপু মনির ব্যাপারে, সালমান এফ রহমান, সবার ব্যাপারে এগুলো নিয়ে কথা বলেছি যে অপরাধ থাকলে স্পেসিফিকলি করা দরকার। সাকিবকে অথবা মাশরাফিকে খুনের মামলায় দেওয়াটা এটা হাস্যকর আর কি, এগুলো হুম। বলেছি। তো এখন সাবের হোসেন চৌধুরীর সাথে কোন ক্যাপাসিটিতে রাষ্ট্রদূত দেখা করছে? রাষ্ট্রদূতরা বাংলাদেশের কিন্তু বহু ধরনের লোকদের সাথে দেখা করেন। শহীদুল আলমের সাথেও দেখবেন দেখা করতেছে। এখন শহীদুল আলম ভাই তো ফটোগ্রাফার। তারপরে দেখবেন বড় বড় ব্যবসায়ীদের সাথে তারা মিট করে। তো দ্বিতীয়ত হচ্ছে যে একটা যেহেতু মিটিং এর খবর এসছে, বেস্ট হয় হচ্ছে যে আহ, পররাষ্ট্র মন্ত্র উপদেষ্টা সিম্পলি তাদেরকে চায়ের দাওয়াত দিতে পারে যে এরকম একটা ঘটনা শুনেছি, ঘটনা আসলে সত্য কিনা। সত্য হয়ে থাকলে আপনারা কোন ক্যাপাসিটিতে তার সাথে মিটিং করেছেন, কারণ আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে সাসপেন্ডেড আছে। অতএব আওয়ামী লীগের নেতা হিসেবে সাবের হোসেন চৌধুরীর সাথে আপনারা মিট করতে পারেন না। অতএব এইরকম একটা ফর্মাল প্রসেসের মধ্য দিয়ে এটাকে রিজলভ করা যেতে পারে। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো টেকনিক্যালি একটা মানে মানে আওয়ামী লীগ এবং ভারতের একটা হাবে পরিণত হয়েছে। এবং অনেকগুলো ঘটনা আমরা দেখলাম যে দিন শেষে তারা খুব সিরিয়াসলি দেশের পক্ষে অবস্থান নিতে পারেন নাই। তো এই প্রসেসটা আমি এক্সপেক্ট করছিলাম। এখন সত্যি যদি এরকম একটা মিটিং হয়ে থাকে, সেই মিটিংটা আসলে কেন হয়? আপনি দেখবেন যে রাষ্ট্রদূতরা পলিটিশিয়ানদের সাথে, পলিটিক্যাল পার্টি লিডারদের সাথে রেগুলার বসেন। আমরা ধরেন এই সপ্তাহে কেনেডিয়ান হাই কমিশনারের সাথে, জার্মান অ্যাম্বাসেডারের সাথে মিটিং করেছি। আহ, দুজন অ্যাম্বাসেডার নতুন আসছেন বাংলাদেশে, গত 1-2 মাসের ভিতরে আমাদের সাথে মিটিং হয়নি, জাস্ট কার্টেসি কল। দেশে নির্বাচন হচ্ছে, আমাদের প্রস্তুতি কি, আমরা কিরকম নির্বাচন দেখতে চাচ্ছি, চ্যালেঞ্জ আছে কিনা, এখানে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ইস্যুজ আছে কিনা, অ্যাজ এ ডেভেলপমেন্ট পার্টনার কানাডা অথবা জার্মানি তোমাদের কোনোভাবে হেল্প করতে পারি কিনা। আমাদের তরফ থেকে আমরা বলেছি যে আমাদের দেশ থেকে বেশি বেশি স্টুডেন্ট তোমরা নাও। আহ, তারপরে তোমাদের দেশে কোন কোন জায়গাতে মানে পেশায় ঘাটতি লোক আছে, যেগুলো হুম। আমাদের দেশে নেওয়ার সুযোগ আছে। টিচার, নার্স, হাইলি স্কিল মাইগ্রেন্ট প্রয়োজনে ট্রেন করে হুম। বাংলাদেশ টাকায় যদি নেওয়া যায়। তোমাদের লক্ষ লক্ষ লোক দরকার, আমাদের লক্ষ লক্ষ লোক বেকার আছে, হাইলি স্কিল বেকার আছে। তো এইরকম বাইলাটারাল আলোচনা হতে পারে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। তো সেই জায়গাতে নির্বাচনের আগে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতাদের সাথে এরকম মিটিং গুলো হবে। সেই মিটিং গুলোর টপিক আসলে কি হইতে পারে? একটা হইতে পারে যে কোনো না কোনো ফর্মে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা। সেই জায়গায় তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সাহায্য চাইতে পারে যে তোমরা সরকারের কাছে প্রেসার দাও যেন আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আমাদের নেতাকর্মীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। নির্বাচন ইনক্লুসিভ হবে না আমাদেরকে ছাড়া। তো তাদের জায়গা থেকে তারা অ্যাডভোকেসিটা করবে। সরকারকে পজিশন নিতে হবে যে সরকার এই কার্যক্রমগুলো কতটুকু অ্যালাউ করবে, ইন পার্টিকুলার যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের যে ফোরাম, সেই জায়গাটা একটা জুডিশিয়াল প্রসেস কনক্লুড না হওয়া পর্যন্ত তারা এই কার্যক্রমগুলো কতটুকু অ্যালাউ করবে এবং করবে না, এবং সে ব্যাপারে খুবই পরিচ্ছন্ন একটা ট্রান্সপারেন্ট মানে পদ্ধতি ফলো করা দরকার। যেটা আমি বলেছি, এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল মোতাবেক এই কাজগুলো করা সম্ভব। জি, ডাক্তার জাহিদ আপনার কাছেও শুনি। আচ্ছা, মানে রাষ্ট্রদূতরা জনাব সাবের হোসেন চৌধুরী যদি আওয়ামী লীগ নেতা হন, উনি 24 সালেও আমি দামি নির্বাচনের এমপি ছিলেন, ওনার সম্পর্কে আমরাও পজিটিভ কথা শুনি, কিন্তু দুঃখের কথা হচ্ছে উনিও সেই 14, 18, এই ডাকাতি নির্বাচন 24 সবগুলোতেই তথাকথিত এমপি ছিলেন। কিন্তু ওনার সাথে দেখা করায় সম্ভবত সরকারের নিষেধাজ্ঞাটা ভাঙবে না। আমি সরকারের প্রজ্ঞাপনের একটা অংশ একটু পড়ি। সেটা হচ্ছে সব সংগঠনের কি কি নিষিদ্ধ করা হয়েছে, আমি একদম এক্স্যাক্টলি প্রজ্ঞাপন থেকে পড়ছি। প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। মানে তারা তাদের সংগঠন এই কাজগুলো করতে পারবে না, সুতরাং একজন নেতার সাথে বসতে পারে। আমি মনে করি মানে এইটাতে যে নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে তা না। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ডক্টর ইউনূস মেহেদী হাসানের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন তাতে তিনি আওয়ামী লীগ এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না সেটা বলছেন, কিন্তু তার নিষেধাজ্ঞা যে কোনো সময় উইথড্রন হতে পারে, এবং এটা টেকনিক্যালি ইজ কারেক্ট। কারণ হলো হুম। নিষেধাজ্ঞাটা ইম্পোজ করা হয়েছে সন্ত্রাস দমন আইন 2009-কে কিছুটা অ্যামেন্ড করে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে।
আওয়ামী লীগের বিচার হবে আইসিটিতে, ইভেন বিচারটার প্রসেস এখনো শুরু হয় নাই। এই নিষেধাজ্ঞা কিন্তু কোর্ট থেকে না, যদি কোর্ট থেকে হতো তাহলে সরকারের জন্য যে কোনো সময় আসলে এটা তুলে ফেলা সম্ভব হতো না। এটা আসলে সরকার যে কোনো সময় তুলে ফেলতে পারে, টেকনিক্যালি ব্যাপারটা ইজ ভেরি মাচ পসিবল, যদিও ডক্টর ইউনূস বলেছেন এই নির্বাচনে হবে না। এবং আমি মনে করি প্রায়ই, বিশেষ করে ইউরোপ, আর একটু খোলামেলা কথা বলা সম্ভবত উচিত, সেটা হলো বাংলাদেশে বিএনপির বিপরীতে যে রাজনৈতিক দল বা জোট এখন উত্থান হচ্ছে, জামায়াত ইসলামী, বা তারা একটা বৃহত্তর জোটের চিন্তা করছে। তারা যখন বৃহত্তর জোটের চিন্তা করছে, এর মধ্যে প্রমিনেন্ট দুটো দল, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর এর সাথে খেলাফত মজলিস আছে, এর সাথে নেজামে ইসলামী আছে, প্রত্যেকে বাংলাদেশে শরিয়া আইন কায়েম করবেন বলেন তারা ক্ষমতায় যদি আসেন। ক্ষমতায় আসবেন কিনা যে ডিফারেন্ট ডিবেট, তারা তাদের প্রকাশ্যে এই আলাপগুলো আনছেন। এখন দীর্ঘদিন জামায়াতে ইসলামীর মতো দলগুলোকে আমেরিকা বিশেষ করে একটা কারণে প্যাট্রোনাইজ করার চেষ্টা করেছে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি এরকম একটা রাজনৈতিক দল যেটা ইসলামী ভাবাদর্শের উপরে ভিত্তি করে করে, কিন্তু যে কনস্টিটিউশনাল পলিটিক্স করে, সে তখন এটাকে গ্লোবালি সেল করতে পারবে যে দেখো তোমাকে জঙ্গি হইতে হবে না, তুমি রাজনীতি করতে চাও এরকম কনস্টিটিউশনাল পলিটিক্স করো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে, তারা যদি শরিয়া আইন করেন এখন, মানে নির্বাচনে জিতে এসে, তাহলে কি দাঁড়াবে? তাহলে কি দাঁড়াবে? এখন সমস্যা ও বেঁধেছে ওই জায়গায়, বিশেষ করে ইউরোপের কিন্তু খুব স্ট্রং রিজার্ভেশন আছে। এখন যদি সেটা হয়ে থাকে, তারা যদি ভেবে থাকেন যে তাহলে বাংলাদেশে অল্টারনেটিভ, আমি নিশ্চিত নই কিন্তু আমি জাস্ট একটা স্পেকুলেশন করছি, তাহলে একটা মানে বিরোধী দল, কারণ আমি এখনো ব্যক্তিগতভাবে মনে করি ওই অনেক সার্ভে টার্ভেতে দেখা যায় জামাত নাকি বিএনপি নেক টু নেক, আমি একেবারেই মনে করি না। এবার আমি মনে করি না যে জামাত আওয়ামী লীগেরও নেক টু নেক। আওয়ামী লীগের এখনো যে পার্সেন্টেজের ভোট আছে, নির্বাচন হলে আওয়ামী লীগই অনিবার্যভাবেই সেকেন্ড হাইয়েস্ট দল হবে, খুব বেশি সিট পাবে না কিন্তু সেকেন্ড হাইয়েস্ট দল হবে, এবং জামাতের চাইতে বেশি সিট পাবে। সো ইউরোপ এই চিন্তা করে থাকতে পারে যে বাংলাদেশে একটা ধর্মভিত্তিক রাজনীতি শক্তিশালী হওয়া, যেটা আবার একটু খেয়াল করি ইউরোপের খ্রিস্টান ডেমোক্র্যাটদের মতো না, বা ভারতের বিজেপির মতো না। ভারতের বিজেপির কনস্টিটিউশন আমি পড়ে দেখেছি, ওখানে কোথাও নাই যে তারা যদি ক্ষমতায় আসে হিন্দু ধর্মের এই এই সবকিছু ইম্পোজ করবে, নো, কোথাও নাই। অথচ জামাতের আপনি কনস্টিটিউশন যদি পড়ে দেখেন, একজন সদস্য হওয়ার জন্য তাকে ইসলামকে কিভাবে ধারণ করে ফরজ ওয়াজিব সব মেনে হারাম থেকে দূরে থেকে সদস্য রুকন যাকে বলে, বিজেপির কনস্টিটিউশনে কোথাও এরকম কোনো কথা নাই। ও হিন্দুত্ববাদী রাজনীতি করে কিন্তু ওর ওই কনস্টিটিউশনে এগুলো নাই, এবং সেগুলো কনস্টিটিউশনে করবে বলছে না, এনারা বলছেন। তো ফলে এই ধরনের একটা টেনশন বা ফোবিয়া থাকতে পারে, বিশেষ করে ইউরোপে এই ব্যাপারগুলোতে একটু বেশি সেনসিটিভ, তারা এই কারণেও করার চেষ্টা করতে পারেন বলে আমি ধারণা করি। জি, অনেক ধন্যবাদ। আমি মানে তাহলে এটির কি কোনো ইম্প্যাক্ট সামনে আছে কিনা সেই বিষয়ে যদি এক লাইনে শুনে আমি শেষ করবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কি মনে হয় যে এই যে ঘটনাগুলো, মানে বিশেষ করে আসলে এই বৈঠকগুলো যদি এগুলো আরো চলতে থাকে সামনে, মানে অতীতেও হয়েছে বলে টুকটাক যা জানা যাচ্ছে, আরো যদি চলতে থাকে সামনে, এটির কি কোনো ইম্প্যাক্ট আছে দেখেন, আওয়ামী লীগের আমলেও রাজনীতিতে? জি। আমরা কিন্তু প্রচুর এরকম অ্যাম্বাসিগুলোতে প্রচুর মিটিং করেছি, জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকানদের সাথে, ব্রিটিশদের সাথে, ইউর সাথে। করে কি আমরা আসলে হাসিনার তেমন কিছু করতে পারছি? আমাদের তখন একটা বড় দল আকারে সবাই বলতো না যে এই একটা দুইটা সমাবেশ করলে মনে হয় আমেরিকা এখন স্যাংশন দিয়ে দিবে, এই হাসিনার উপর স্যাংশন দিয়ে দিলে হাসিনা বিপদে পড়ে যাবে, তো এরপরে তাকে নির্বাচন দিতে বাধ্য করা হবে। এগুলো হয়েছে অনেক কিছু। দিন শেষে বিষয়টা হচ্ছে আসলে পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো কিভাবে, যদি রাজনীতি আকারে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ না নেয়, জাতীয় পার্টিকে রাজনীতিতে ফিরায় নিয়ে আসার উদ্যোগ না নেয়, তাহলে শুধুমাত্র এম্বাসি গুলো এই দেশে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। কারণ জামাত সহ অন্যান্য ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয়, তাহলে সবচেয়ে ক্ষমতার হুমকির মধ্যে সামান্য হইলেও পড়তে পারে, সেটা বিএনপি করতে পারে। তখন বিএনপির সাথেই এইটা বিদেশি শক্তিদের একটা নেগোসিয়েশনের সুযোগ হইতে পারে যে এই ইসলামপন্থী রাজনীতির বিকল্প আকারে একটা দ্বিদলীয় মেকানিজম দরকার। তো সেটা কি হইতে পারে? সেটা যদি আওয়ামী লীগ না হয়, সেটা জাতীয় পার্টি হইতে পারে কিনা। এই আলাপটা শুধুমাত্র এম্বাসি কেন্দ্রিক না, বাংলাদেশের অনেক ডিপ স্টেট আছে, ইনস্টিটিউশন আছে, তারা এই ধরনের ভাবনা ভাবছে। আমাদের বাইরের দেশের অনেকগুলো দেশ এগুলো ভাবছে, এবং বিভিন্ন এম্বাসির সাথে মিটিং এ এই আভাস আমরাও পাই, আমরা বুঝি যে এগুলো আলোচনা হচ্ছে বিভিন্ন সার্কেলে। এবং এটা শুধুমাত্র বাস্তবায়ন হতে পারবে যদি দল আকারে বিএনপি এই প্রস্তাবের সাথে একমত হয়। আদারওয়াইজ এই কোনো কিছু বাস্তবায়নযোগ্য না।